আমার এই কাজটা যেমন হয়েছে, এই কাজটা আরো ডান হয়েছে, এই কাজটা আরো ডান হয়েছে। মাইসেলফ অ্যালেন স্বপন অনেক বড় একটা সাকসেসফুল কাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি একজন ডন, গ্রেট, আমার সাথে কেউ লাগতে আসবে না। মূল বিষয়টা হচ্ছে এটাই গানের। খল চরিত্রের দিকে বোধহয় মানুষজন আপনাকে বেশি চিনছে। খলের মধ্যেও ডিফারেন্স আছে। খল মানে একটা মানুষ খারাপ মানে সবকিছু খারাপ না, কিন্তু যাদেরকে এখানে নিয়ে আসি তারা প্রত্যেকেই নিজ অঙ্গনের কোনো না কোনোভাবে দ্যুতি ছড়ানো মানুষ। আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, হে কিচ্ছু হবে না। নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা ওখানে দিচ্ছেন। জি। কেন দেন? একজন এডিক্টেড মানুষ চোখের মধ্যে একটা টিনের চশমা পরে থাকে, ও অনেক কিছু দেখে না। ডেফিনেটলি নেশা ইজ কাইন্ড অফ পাওয়ার। সুফি সাধক মানুষ কখনো অ্যালেন স্বপনের মতো কথা বলবে না যেরকম, কিন্তু একজন ড্রাগস ডিলার যার পথে ঘাটে কাজ কারবার, সে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে। সে ওখানে কখনো কোরআন তেলাওয়াত করবে না। এরকম না দিতে শেষ চাকরিতে এসে দেখলাম যে আমাকে একদিন বললো যে আপনার পরবর্তী মাস থেকে আপনার বেতন অর্ধেক। তখন আমি বললাম যে কেন অর্ধেক, আমি কেমন চলবো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়ার শোতে। আমি কিবরিয়া তো আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে এমন একজন গুণী অভিনেতা রয়েছেন, তার নামটি এখন আমাদের বিশেষ করে শোবিজ অঙ্গনে অত্যন্ত পরিচিত। তার কাজ তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে, ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, এবং আমি খুবই সম্মানিত বোধ করছি আজকের অনুষ্ঠানে তাকে পেয়ে। তিনি আমাদের সবার প্রিয় নাসির উদ্দিন খান। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে বসার, ঘণ্টাখানেক সময় গল্প করব, এবং সেই দিনটা আজকে। সো আমি ভিতরে খুবই এক্সাইটেড। অনেক ধন্যবাদ। আমিও এক্সাইটেড, কারণ আপনাকে আমি জানতে পারি প্রথমে আমার বড় ভাই আমানুল্লাহ খানের মাধ্যমে। উনি আমাকে আপনার কিছু ভিডিও পাঠিয়েছিলেন আর কি, অনেক আগের কথা বলছি। আপনার প্রোগ্রাম ছিল মানে আপন কি যেন, আপন ঠিকানা, ওখান থেকে আপনাকে চিনি আর কি। যাক আলহামদুলিল্লাহ, ভালো কাজই হয়তো আপনার চোখের সামনে এসছে। আমি যখন অনুষ্ঠানটা শুরু করি তখন একটু গল্প করছিলাম যে আমি সাধারণত চেষ্টা করি একটু স্টাডি করে নেওয়ার জন্য। আপনার কাজ সবাই দেখেছে, আমিও দেখেছি, কিন্তু কালকে আমি ইউটিউবিং করতে গিয়ে বেশ কিছু পুরনো কাজ আমি পেলাম, যখন আসলে বাংলাদেশের মানুষ আপনাকে ওইভাবে আজকের মতো চেনে না। একটা সম্ভবত এটা একটা শর্ট ফিল্ম হোক বা ছোট কোনো ড্রামা হোক, লাল নীল সম্ভবত এটার নাম। আচ্ছা। এবং এটা হচ্ছে একটা স্পটে পুরো শ্যুটটা হয়েছে। ওখানে আসলে খুব পরিচিত কোনো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেননি, একটা পাবলিক টয়লেটে। এবং সেই পাবলিক টয়লেটের আপনি হচ্ছেন কাইন্ড অফ পাহারাদার, যে পয়সা টয়সা তোলে, লিজ নেয়া, এবং একটা ক্যামেরার শটই হচ্ছে পুরো ইয়েটা। আপনি ওখানে বসে, আপনার শটটা হচ্ছে আপনি ওখানে বসে আরামসে ভাত খাচ্ছেন ডাল দিয়ে বা কিছু একটা দিয়ে, কিছু লোক যাচ্ছে, কিছু লোক আসতেছে। আমি জানি না, আমার তখনই মনে হয়েছে যে এই লোকটাই আসলে জাত অভিনেতা হওয়ার কথা ইন ফিউচারে, এবং সেটাই হয়েছেন আপনি। এই কাজটা সম্ভবত 18-র দিকের করা। এটা ডিরেক্টরের নাম আদিল, আমার এক ছোট ভাই। আর এখানে আরেকজন পরিচিত জন কাজ করেছে, আপনি চিনবেন, সেটা হচ্ছে সোহেল মণ্ডল। আচ্ছা আচ্ছা। তো সেও ছিল। এটা প্রায় 5-6 বছর আগের কাজ। ওকে, আমি আরও একেবারে অতীতে ফিরে যেতে চাই। যখন আপনি পৃথিবীতে এসছেন, আপনার একেবারে আর্লি চাইল্ডহুড মেমোরি, আপনার পরিবার, আপনার ছোটোবেলা, সব কিছু মিলে সেই সময়টা কেমন ছিল? আমাদের পরিবারের সবার ছোট সন্তান, আমরা 6 ভাই বোন। তো আমি এই যে সোনার চামচ, রূপার চামচ, যা কিছু বলে, যা চামচ আছে সবগুলা মুখে নিয়ে জন্মেছি আর কি। এই জন্য আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ, আমার পিতামাতার কাছে কৃতজ্ঞ। তো এই সময়টা কীভাবে বলবো, এই সব মানুষের তো একটা শৈশব থাকে। আমার শৈশব খুবই চমৎকার। আমি আসলে খুবই শাসনে এবং আদরে বড় হয়েছি, মানে কড়া শাসন একেবারে। যেমন আমাদের বাসার সামনে পুকুর ছিল, ওখানে গোসল করা যাবে না, যাওয়া যাবে না, এই ধরনের কড়া শাসন। তো আমি যেহেতু সবার ছোট, আমার বড় হচ্ছে 5 জন ভাই বোন, আমার বাবা মা 7 জন, আমার হাউস টিউটর 8 জন। এই 8 জনের কোনো না কোনো দিন বাদ যেত না আমার, যেদিন আমাকে মারধর করা হতো না আর কি। অর্থাৎ ওই ধরনের শাসন ছিল। এখন এই ধরনের অবস্থায় একটা ছেলে অন্য কিছু হয়ে যেতে পারে, ওটা আমি ব্যালেন্স হয়েছে। এর চেয়ে কয়েক গুণ বেশি আদর আমি পেয়েছি, যেটা আজকের দিন পর্যন্ত পাচ্ছি। ওকে, সো ইউ আর লাকি এনাফ। অবশ্যই। বাবা কি করতেন আপনার? আমার বাবা একটা চাকরি করতেন। আমার বাবা মারা গেছেন 94 সালে। তো আমার বাবা থাকা সত্ত্বেও আমাকে দেখাশোনা করতেন আমার ভাইয়েরা। অর্থাৎ তখন আমার ভাইয়েরা অনেক বড় হয়ে গেছে, আমি সবার ছোট। তো যেমন আমার ইমিডিয়েট ভাই যিনি, ওনার সাথে আমার বয়সের ডিফারেন্স প্রায় 9 বছর। আচ্ছা। আর আমার সবচেয়ে বড় ভাই যিনি, ওনার বয়স এখন 72-3 এরকম, উনি 52-তে জন্ম। ওকে। তো আমাদের এই বিশাল ফ্যামিলির মধ্যে আমি আসলে এত ছোট, ওনাদের সাথে আমার এত বয়সের পার্থক্য। আমি ভাই ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে তাদের সন্তান আর কি। ওহো, চট্টগ্রামেই আপনারা বড় হয়েছেন একেবারে? চট্টগ্রামে বড় হয়েছি। এবং আমি কিরকম তাদের সন্তান, আমি যদি আপনাকে আর একটু বলি, সেটা যেমন আমার বড় ভাই বিয়ে করেছেন 78-এ।
তো যখন আমরা পাত্রী দেখতে যাই সপরিবারে, আমার ওই ভাই যায় নাই আর সবগুলা, তখন আমাকে আমার ভাবির কোলে বসিয়ে দেওয়া হয়েছে। তো তখন থেকে হচ্ছে উনি আমার মা, তখন থেকে উনি আমাকে মায়ের মতো দেখেছেন। এরপরে আমার যেসব ভাবি এসছেন উনারাও আমাকে আসলে মায়ের মতোই দেখেছেন। সাধারণত যেরকম দেবর ভাবির যে বিষয়টা হয় ওরকম কোনো কিছু না। তো আমি আসলে ওই সন্তানের মতোই আদরের স্নেহে জি বড় হয়েছেন নিশ্চয়ই। ছোটবেলায় কি এমনিতে কি স্বপ্ন দেখেন? আমরা তো বিভিন্ন রকমের স্বপ্ন দেখতাম যে বড় হয়ে এটা হব ওটা হব। আপনার কি ছিল? একদম ছোটবেলার স্বপ্ন যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম রিক্সাওয়ালা হব। এটা আমার কাছে ভালো লাগতো, একটা মানুষ রিক্সা চালাচ্ছে হেলে দুলে, তো আমি এরকম মানে দুইটা চেয়ার পাশাপাশি রেখে ওখানে হাত দিয়ে রিক্সাটা চালাতাম আর কি। তারপরে আর একটু বড় হওয়ার সাথে সাথে আরো অনেক ধরনের, যেমন গোয়েন্দা হবো এরকম হয়েছিল যখন কৈশোরে, যখন আমরা বিভিন্ন ধরনের থ্রিলার বা ডিটেকটিভ বইগুলো পড়ছি, তখন এরকম অনেক কিছু হওয়ার ইচ্ছা ছিল। আর কিছু হওয়ার ইচ্ছা ছিল, ওটা আসলে আমার ইচ্ছা ছিল না, ওটা হচ্ছে আমার পরিবারের। যেমন আমাকে একদিন আমার ভাই জিজ্ঞেস করছে তুই বড় হয়ে কি হবি, তো আমি তো কিন্তু বলতে পারছি না। তো আমাকে বললে যে তুই বড় হয়ে ডাক্তার হবি, তার জন্য বলছি তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার হবি। অর্থাৎ এটা আমার ভেতরে স্বপ্নটা ঢুকানো হচ্ছে, কিন্তু আমি আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে কোনো কিছু হবো এটা সত্যিকার অর্থে কখনো ভাবি নাই, কোনো একটা কিছু হব। ওকে, সো যখন যেটা পেয়েছেন সেটা কি হয়তো বা এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল ওরকম আর কি। জি ওকে, স্কুল কলেজ আমি যত জানি ইউনিভার্সিটি চিটাগং। জি, চিটাগং ইউনিভার্সিটি না, আমি ইন্টারের পরে কমার্স কলেজে পড়েছি, ওখান থেকে ডিগ্রি কমপ্লিট করেছি, আর সিটি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। এরপরে কোনো জবে যাওয়া হলো? হ্যাঁ, আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি সিএ ফার্মে ভর্তি হই, কারণ আমার ভাই চেয়েছিলেন আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, বা ওই জন্য সিএ ফার্মে ভর্তি হই। ওখানে 3.5 বছরের কোর্স, এটা পাশাপাশি পড়াশোনা তো করতে হয়, ওইটা আমার করা হয় নাই, এমনি কোর্স কমপ্লিট করেছি। পরীক্ষার হলে মনে হয় একবার বসেছিলাম, তাও আসলে এমনি বসার জন্য বসা। তো ওই কোর্স কমপ্লিটের যে বিষয়টা, ওইটার উপর ভিত্তি করে আমি চাকরি করেছি, প্রায় 5-6টা চাকরি করেছি। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। থিয়েটারে যাওয়া হয় আপনার কিভাবে? থিয়েটারে যাওয়ার গল্পটা একটু শুনি আমি। থিয়েটারে আমি 93 সালে একটা সার্কুলার পাই একটা গ্রুপের, তো ওখানে আমি যাই, যাওয়ার পরে ওটা আসলে যাওয়া হয় না, যাওয়া আসার মধ্যে হয়, মানে মনটা ওরকম যায় না আর কি। তো ওটা আবার শেষও হয়ে যায় কোনো একটা সময় গিয়ে, বছর দুয়েক হয়তো যাওয়া আসা করি। ফাইনালি 95 সালে তির্যক নাট্যগোষ্ঠী থেকে একটা সার্কুলার আসে ব্যাপারে, ওখানে আমি ইন্টারভিউ দিয়ে তখন ওখানে জয়েন করি। জয়েন করার পরে ওনারা অনেকগুলো মানুষের থেকে কিছু ছেলে পুলে নেয় আর কি। তো ওনারা আমাদেরকে একটা লম্বা ওয়ার্কশপ করান 5-6 মাসের। এরপর থেকে শুরু হয় জার্নি, কিন্তু শুরুর দিকে জার্নিটা ওরকমই যে 2 দিন আসি 2 দিন আসি না, স্বাভাবিকভাবে, যেটা আমি আমার জুনিয়রদের মধ্যেও দেখেছি। এটা সিনিয়ররাই আসলে তাদেরকে আগলে রাখে আর কি। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমার সিনিয়ররা বলতেন যে কই তোমাকে ইরেগুলার দেখা যায় কেন, যখনই তোমাকে নিয়ে চিন্তা করা হয় তখনও দেখি তুমি নাই। তারপর আস্তে 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 যখন মজে যাই, তখন থেকে শুরু হয় জার্নিটা। ওকে, 95 সাল থেকে। মানে থিয়েটারে ঢোকার পরে আপনার কি এমন ভালো লাগলো যে, ইনফ্যাক্ট আপনার ফ্যামিলিতে কেউ কি থিয়েটার করতো বা ফ্যামিলি? আমার ফ্যামিলিতে কেউ থিয়েটার করতো না, তবে আমার বাবা, এটা আমার মার কাছ থেকে শোনা, মানে ওই সময়টা আমি দেখি নাই। আমার বাবা হচ্ছে যে এইগুলো একটু পছন্দ করতেন আর কি, একটু গান বাজনা পছন্দ করতেন, বা পুঁথি বা এই ধরনের বিষয়গুলো একটু পছন্দ করতেন আর কি। ওকে, সো আপনি থিয়েটারে ঢোকার পরে আপনার কি ভাল লাগলো? যে থাকে না যে প্রথমে ঢোকার পরে মনে হলো যে ফাইন, এই জায়গাটাকে আমি অন করতে পারবো, এই জায়গাটাতে আমি একটা কনফিডেন্ট পাচ্ছি। আচ্ছা, এটার আগে আপনাকে আরো অনেক পেছনে যাই একটু তাহলে। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়ি, 83 সালের ঘটনা। তখন আমাদের টিচার আমাদেরকে দিয়ে একটা ছোট নাটিকা করান আমাদের স্কুলে, সেন্ট মেরিস স্কুলে পড়তাম। তো প্রাইমারি ওখানে একটা হল আছে, যে হলে বাংলাদেশের প্রথিতযশা অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে এসেছেন, হুমায়ুন ফরিদি বলেন, আফজাল হোসেন বলেন, মানে ঢাকা থিয়েটার ওখানে কাজ করেছেন সেন্ট মেরিস স্কুলের হলে। তো ওখানে টিচার আমাদের 3 জনকে দিয়ে একটা পারফর্ম করান। তো হয়তো তখন থেকে একটা ভালো লাগা তৈরি হতে পারে। এর আরও কিছুদিন আগে যদি যাই, মানে ওই নাটকটা করার আগে আমাদের টিচার একদিন বলছেন আমাদেরকে, একটা পড়াচ্ছিলেন, একটা ওই যে একটা বৃদ্ধ মানুষ, তার কয়েকটা ছেলে আছে, সবাইকে ডেকে লাঠি ভাঙতে বলে, ওটা পড়াচ্ছিলেন আর কি। তো বললো যে এটা দেখে অভিনয় করে দেখাও তো। তো স্বাভাবিকভাবে আমরা সবাই দৌড় দিলাম, বৃদ্ধ মানুষটা কে হবে। তো আমি চিন্তা করলাম যে আমি হইলে মনে ভালো হয় আর কি। এটা বলে বৃদ্ধ মানুষ যে হবে সে এখানে শুয়ে পড়ো, এরকম বললেন টিচারে। তো আমি মাটিতে শুয়ে পড়ছি, ওই যে আমাদের ফ্লোর যেটা, তো ফ্লোর আর কয়েকটা ছেলে পুলে হইলো 5 জন। এই কাজটা করলাম, করার পরে যাওয়ার পরে আমার ক্লোজ ফ্রেন্ড লালন, সে বলছে যে তুই ওখানে শুয়ে পড়লি কেন, একটা টেবিল এনে ওখানে তো শোয়া যায়। তখন আসলে আমার মাথায় এগুলো ছিল না, আমার বলেছে ওখানে যাই,
ওখান থেকে হয়তো ছোট 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 বীজগুলা বপন হয়েছে হয়তো, হ্যাঁ। ওটা ক্লাস 3-র ব্যাপারটা গেল। তারপরে অন্যান্য এভাবে দিন যেতে যেতে ক্লাস 10-এ এসে স্কুলের বার্ষিক ফাংশনে আমরা ছোট একটা ওরকম নাটিকা করলাম। এটা হচ্ছে হানিফ সংকেত ভাইয়ের একটা আগে ক্যাসেট বের হতো না জোকসের, ওরকম একটা জোকস থেকে আমরা ওগুলা কয়েকজনে মিলে করলাম। এটা হচ্ছে ক্লাস 10-এ। আর ইন্টারে থাকতে আরেকবার করলাম পারফর্ম, এটা হচ্ছে ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তারপরে ইন্টারের পরে এই ডিগ্রি সময় তারপরে আস্তে করে থিয়েটারে জয়েন করা। তাহলে এটা হয়তো ওখান থেকে আস্তে আস্তে সামহাও এটা আপনার মানে বলা যেতে পারে ব্লাডে ছিল, বা আমি বলবো যে থাকে না কিছু মানুষের তো বিভিন্ন রকমের প্রতিভা থাকে, আমরা বাইবর্ন কিছু প্রতিভা বলি, জি, শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে কখন এটা স্পার্ক হবে, লাইক এবং বেটার এনভায়রনমেন্ট পেলে সে হয়তো বা ওইটাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যায়। লাইক ওই যে আপনি বললেন আপনি শুয়ে পড়লেন, ওইটা কিন্তু আপনার খুব ন্যাচারাল, আপনি টেবিলের উপরেও শুতে পারতেন, উইচ ইজ রাইট, কিন্তু আপনি চিন্তা করেন না কোথায় আপনাকে শুইতে হবে, এইটা কিন্তু খুব ন্যাচারাল। এবং ডেফিনেটলি থিয়েটারে যাওয়ার পরে আপনি যখন একটা স্কুলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন আপনি নিশ্চয়ই এনজয় করতেছিলেন। অবশ্যই থিয়েটারে ঢোকার পরে যেটা হলো, কিছুদিন যাওয়ার পরে আসলে আমি এখন এসে যখন ওই কথাগুলো ওই বিষয়গুলো চিন্তা করি আর কি, তখন দেখলাম যে আসলে ওটা একটা ঘোরের মতো, যে ঘোরে মানে এটা একটা নেশার মতো আসলে। হ্যাঁ, আমাদের সিনিয়ররা আছেন, জুনিয়ররা আছেন, একটা স্কুলিংয়ের মধ্য দিয়ে যায়, ধমক দিচ্ছেন, ফ্যামিলিতে যেটা ঘটে, এটা একটা ফ্যামিলি থিয়েটারটা। ওখানে আমি বাসায় কখনো ঝাড়ু দিই নাই, কিন্তু দেখা যাচ্ছে থিয়েটার রিহার্সাল রুমটা ঝাড়ু দিতে হচ্ছে আমাদেরকে। আমাদের সিনিয়ররা বললেন যে এটা ঝাড়ু দিয়ে নাও, পরিষ্কার করে নাও, কারণ এখানে গড়াগড়ি খাইতে হবে, একটু পানি দিয়ে মুছে নাও। তো এই কাজগুলো করছি, একটু চা নিয়ে আসো, পরোটা নিয়ে আসো, এগুলো আনছি, মানে একটা ঘরের মধ্যে ঢুকে গেলাম এবং ভালো লাগছিল। হ্যাঁ, ভালো লাগছিল। আর আমি স্বাভাবিকভাবে ন্যাচারালি একটু আড্ডাবাজ অনেক আগে থেকেই। তো তখন দেখলাম যে আড্ডার মধ্যে আগে যতটুকু যেতাম এখন ওখানে কম গিয়ে এখানে আসছি বেশি। আড্ডায় যাচ্ছি কিন্তু মূল হচ্ছে এটা, আড্ডায় গেলেও ঘুরে ফিরে এখানে, অথবা এখানে যদি যাই এখান থেকে ঘুরে ফিরে একটু আড্ডায়, মানে এই কেন্দ্রিক হয়ে গেলাম আর কি একটু। জি, থিয়েটারে আপনার থিয়েটারের ক্যারিয়ার কত বছরে? থিয়েটারের ক্যারিয়ার হচ্ছে 20 বছরের। 95 থেকে 2015 পর্যন্ত আমি মানে একেবারে টানা থিয়েটার করেছি। কি ধরনের ক্যারেক্টার করা হয়েছে এখানে? থিয়েটার আমি প্রথম যে চরিত্রটা করি, এটা সম্ভবত 97 সালে এটা মঞ্চস্থ হয়। এটার নাম হচ্ছে তীর্থযাত্রা। এটার রাইটার শেখর সমাদ্দার, আর ডিরেক্টর হচ্ছে সালাউদ্দিন ভূঁইয়া, আমাদের সিনিয়র একজন বড় ভাই, আমাদের বড় ভাই। তো ওখানে ওই নাটকটা আমি জয়েন করার কিছুদিন আগে গ্রুপ ধরেছিল এবং কোনো একটা সময় এটা অফ হয়ে যায়, মঞ্চস্থ হয় না। পরে অনেক বছর পরে আরও নতুন কিছু ছেলে পুলে নিয়ে আবার নাটকটা ওনারা ধরেন। তো ধরতে গিয়ে যেহেতু আগে ধরেছিলেন, ওখানে অনেকগুলো ক্যারেক্টার আগে থেকে সিলেক্ট করা আছে, তো যে কেউ একটা বাকি ছিল, তার মধ্যে একটা আমাকে পড়তে বলে। এখন আমি পড়েই তো অবস্থা আমার খারাপ, কারণ ওটার এজ হচ্ছে প্রায় 65-এর মতো, আর তখন আমার এজ হচ্ছে 25-এর মতো, 23-24 মনে হয়, 23। ওইটা পড়তে বলে। এর আগে আমাদের ওয়ার্কশপগুলো হয়েছিল, যে 5-6 মাসের একটা ওয়ার্কশপ হলো, এরপরে ওই ওয়ার্কশপ ভিত্তিক আমরা একটা প্যান্টোমাইম এই শো করেছিলাম, ওটা ওই ওয়ার্কশপের অংশ আর কি। তো করার পরে ওখানে এসে আমার কাছে এই ক্যারেক্টারটা আসলে সুকান্ত রায়, ওই ক্যারেক্টারটার নাম। ওটা একটা রাইটার, অসুস্থ, তার ক্যান্সার, এইটা নিয়ে একটা কাহিনী আর কি। এখন আমি অবাক হয়ে গেছি যে আমি বুড়া মানুষের ক্যারেক্টার কিভাবে করব। আমি তো অনেক অভিজ্ঞতা, বুঝতে পারতেছি না যে এটা কীভাবে করবে। ওখানে যে কিছু দাড়ি লাগানো যেতে পারে, একটু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারে, এগুলো যে পরে আস্তে আস্তে করা হবে, ওটা অত কিছু আমি বুঝতে পারতেছিলাম না তখন পর্যন্ত। পরে দেখলাম যে এটা যখন রিহার্সাল শুরু হয়, তখন আমার সাথে টেনশন বেশি হচ্ছে আমার সিনিয়রদের, আমার ডিরেক্টরের, কারণ ওকে দিয়েই তো কাজটা করাতে হবে। তখন দেখলাম যে নানানভাবে ওনারা আসলে আমাকে নিয়ে লাগলেন আর কি। মিরন ভাই বলছেন যে দেখি আমার সামনে পড়তো, রিডিং পড়তো, আর একটু দ্রুত পড়তো, আরও দ্রুত পড়তো। তো আমি ভাবছি এত দ্রুত তো আমি কথা বলবো না, আমাকে কেন এত দ্রুত পড়তে বলছে, এটা উচ্চারণ শুদ্ধ রেখে। পরে দেখলাম যে ওটা আসা আড়ষ্টতা ভাঙার জন্য, কারণ ওনারা তো সিনিয়র, ওনারা তো জানেন যে কিভাবে কোথায় কোথায় প্রবলেম হতে পারে, কোথায় কোথায় প্রবলেম হতে পারে। আপনি খুব ভালো জানেন যে কোন দিকে ধরলে এটাকে সুন্দর করে করতে পারে। তারপর খুব বয়স্ক যিনি আমাদের জলিল ভাই থেকে কিছু টিপস পেলাম যে ডাইরেক্ট ডেলিভারিটা কিভাবে দিলে আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। উনি একদিন পড়তে গিয়ে আমাকে বললেন আর কি। পরে এটা আমার মাথার ভিতরে এমনভাবে ঢুকলো যে দেখলাম যে এই লাইনের উপর ভিত্তি করে পুরো ক্যারেক্টারটা পরে দাঁড়াইলো, মানে এই ক্যারেক্টারের ডেলিভারি হবে এরকম। এর ভিতরে কিন্তু অনেকদিন রিহার্সাল করে ফেলছি এবং বুঝতে পারতেছিলাম না আসলে কি করব। তো এইভাবে টুকটাক করে করে এই জিনিসগুলো যখন ঢুকছে, তখন স্বাভাবিকভাবে একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছে। অভিনয়ের বাইরে যখন আপনি কাজ করতেন, লাইক অফিসে করছেন বা কোথাও আড্ডা দিচ্ছেন, মাথায় কি সবসময় ওটাই ঘুরতো? এবং ঘুরলে আপনি কি করতেন আসলে? হ্যাঁ, ঘুরতো ভাই। যেমন মনে করেন যে অফিসের কাজের কথা বললাম, মানে আমি শেষ যে কাজটা করেছি সেটার কথা বলি। এই কাজটা আমরা সম্ভবত 2010-এর দিকে আমরা ধরেছিলাম।
নননপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে। তো এটা বদরুজ্জামান আলমগীরের স্ক্রিপ্ট, এটা ডিরেকশন দিয়েছেন শামীম হাসান, চিটাগং ইউনিভার্সিটির একজন নাট্যকলার টিচার। তো এই কাজটা যখন আমরা ধরি, ওটা হচ্ছে বর্ণনাত্মকৃতির নাটক, মানে সলো পারফরমেন্স অনেকক্ষণ ধরে ধরে আছে। তো ওটা করতে গিয়ে তখন আমি একটা শিপিং কোম্পানিতে জব করতাম। তো ওই কোম্পানিতে আমি প্রায় 5-6 বছর জব করেছি। তো তখন যখন কাজ করতাম, তখন হঠাৎ করে যখন দেখলাম যে কাজ করতে গিয়ে হয়তো একটু আওড়াচ্ছি ডায়লগটা, দেখলাম যে এক জায়গায় আটকে গেলাম আর কি। তখন কোনো একটা ফাঁক দিয়ে উঠে ছাদে চলে গেলাম। তো চলে গিয়ে দেখলাম যে ওখানে একটু রিহার্সাল করে, ছাদের মধ্যে তো কেউ নাই, আর বড় ছাদ, হয়তো দূরে অনেকে দেখতে পারে বা লক্ষ্য করতে পারে। তো ওখানে আমি স্টেজে যেরকম করে করতাম ওরকম করে একটু ঝালাই করে আবার নিচে নেমে গেলাম, ধরেন আর কি। মানে এই ধরনের কিছু বিষয় আর কি। এটা আমি আমার স্বার্থে করতাম, কারণ আমাকে করতে হবে পারফর্মটা, এবং হয়তো আমার শো আছে 2 দিন পরে বা কয়েকদিন পরে, এখন রিহার্সাল চলছে, সন্ধ্যার পরে কি রিহার্সাল করবো, জাস্ট একটু ঝালাই করে নেওয়া। এখন এটা কেন ঘুরতো আমি জানি না ভাই। আমরা মোটা দাগে একটা বিষয় জানি যে মঞ্চনাটক এটা আসলে অর্থকরীর জায়গা না, পয়সার জায়গা না, পকেট ভারী করার জায়গা না। এখানে যারা কাজ করছেন লম্বা সময় ধরে, তারা ভালোবেসে করছেন, নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো তারা ওখানে দিচ্ছেন। জি, কেন দেন? ওই যে আপনাকে বলেছিলাম, এটাও একটা নেশার মতো। আমি আমার এই জীবনের মধ্যে অনেক ধরনের মানুষ তো দেখেছি, আপনিও দেখেছেন। আমি নেশাগ্রস্ত অনেক মানুষ দেখেছি যাদেরকে এডিক্টেড বলে, ড্রাগস নেই। এটা আমার বন্ধুদের মধ্যে হতে পারে অথবা পরিচিত অপরিচিতদের মধ্যে আর কি, এবং তাদেরকে অনেক কাছ থেকে দেখেছি। তো তাদের মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে যখন এই একজন এডিক্টেড মানুষ চোখের মধ্যে একটা টিনের চশমা পরে থাকে এবং অনেক কিছু দেখে না। তো আমি তাদের সাথে মিষ্টিকে দেখলাম যে আসলে তারা অনেক কিছু দেখে না। মনে করেন, আমি যদি আর একটু খুলে বলি, জি জি প্লিজ, বলতে পারি কিনা জানি না। হ্যাঁ শিওর, আপনি বলেন। আমার বন্ধু সে হিরোইন কালেক্ট করবে, আমি তার সাথে আছি। তো দেখলাম যে ভাই 3 ঘন্টা পার হয়ে গেছে, সে এখন দাঁড়ায় আছে, কারণ যার থেকে সে কালেক্ট করবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা তো একটা চোর চোর ভাব আছে না, হঠাৎ হুট করে অন্ধকার থেকে বের হয়ে আসবে, চুপে টাকাটা নিয়ে নিবে, গিয়ে সে তার জন্য জিনিসটা নিয়ে আসবে। কিন্তু সে দাঁড়ায় থাকতে থাকতে তার পা ব্যথা করছে, আমার ব্যথা করছে, এটা আমি প্রকাশ করছি, কিন্তু সেটা প্রকাশ করছে না। সে হয়তো একটু মানে, এবং আশেপাশে কি আছে সেটাও দেখছে না। তার কনসেন্ট্রেশন হচ্ছে ওই ডিলারটা বা ওই লোকটা, এখানে তার বাবা হেঁটে যাচ্ছে না, ওগুলো তার মাথার মধ্যে নাই। এখন টাইমটা কত, ওটা তার মাথার মধ্যে নাই। তার বাসায় যেতে হবে, ওটা তার মাথার মধ্যে নাই। তো এটাও এক ধরনের ওই মানে অ্যাডিকশনের মতো, নেশার মতো। তো যখন এটা বলতে যে কোনো যে গান করেন, যিনি গান করেন, তার ক্ষেত্রেও তাই দেখেছি আমি। তো এগুলো হচ্ছে একটু নেশা, মানে এই নেশা ছাড়া আসলে রেজাল্ট আসে না। ডেফিনেটলি নেশা ইজ কাইন্ড অফ পাওয়ার। আপনি পাওয়ারটাকে যদি ভালো কাজে ব্যয় করেন, জি, এটা ব্লুম হবে। এটাকে যদি খারাপ কাজে ব্যয় করেন, এটা আপনাকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, জি। আমরা আসলে পাওয়ারটা নিয়ে বলতে চাই, যেটা আপনার ফোকাসিং পাওয়ার, আপনি যেটাকে বলছেন যে আপনি আপনার ফোকাসিং পাওয়ারটাকে আপনি অভিনয়ের পেছনে ব্যয় করেছেন। এবং স্যাক্রিফাইস জায়গাটা কি শুধু এটাই যে মেয়ের একটা সময় মনে হলো যে মেয়ের জন্য জমানো কিছু টাকা আছে, সেটা ভেঙে ফেললেন, নাকি এর বাইরেও অনেক স্যাক্রিফাইস আপনাকে করতে হয়েছে? জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। স্যাক্রিফাইস বিষয়টা আসলে আমার মনে হয় কেউ স্যাক্রিফাইস করে না আর কি। ওটা তার কাজের ক্ষেত্রে পরে গিয়ে আমরা বুঝি যে হ্যাঁ, এটা ওই স্যাক্রিফাইসটা করেছিল। তার মানে আমি এই স্যাক্রিফাইসটা করলাম এটা পাওয়ার জন্য। আমি জানি না, মানে আমার ক্ষেত্রে আমার মনে হয় না আর কি। আমি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি একজন অভিনেতা হওয়ার জন্য, বিষয়টা ওরকম না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি আমার পরিচিত যত অনেকে একটা কমন গল্প বলি, এটা অনেকে জানেন। সেটা হচ্ছে একটা লঞ্চে করে অনেকে যাওয়ার সময় একটা বাচ্চা হঠাৎ লঞ্চ থেকে পড়ে যায়, তখন একটা লোক ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। তখন ওই লোককে সবাই কাঁধে করে নাচতেছে যে হ্যাঁ, আপনি এটা উদ্ধার করে আনছেন। তখন লোকটা বলতেছে আমাকে ধাক্কা দিছিস কে বলতে। অর্থাৎ সে ওটা আমার তো আসলে তাই বিশ্বাস করেন। আমি কিন্তু যে চাকরি বাকরি করেছি বললাম আপনাকে, আপনি কিছু কিছু জানেন যে আমার কোনো ইনক্রিমেন্ট হয় নাই, কোনো প্রমোশন হয় নাই, কারণ আমি ওখানে ওভাবে দেই নাই আসলে। এটা আমি পরবর্তীতে বুঝেছি। কিন্তু ওই টাইম পিরিয়ডে আমার কাছে অভিমান হতো আর কি, যে আমার কেন হচ্ছে না। তো পরবর্তীতে আমি দেখলাম যে আসলে আমি ওভাবে দিই নাই, যার কারণে আমাকে দেয় নাই। ওগুলো আপনাকে একসময় ধাক্কা দিয়েছে আজকের জীবনে? ওগুলো পরবর্তী ধাক্কা দিয়েছে। এখন এই যে আমি তাদেরকে দিতে পারি নাই, এতগুলো চাকরি করেছি, কোথাও তো দিতে পারছি না, দিচ্ছি না, এরকম না দিতে শেষ চাকরিতে এসে দেখলাম যে আমাকে একদিন বললো যে আপনার পরবর্তী মাস থেকে আপনার বেতন অর্ধেক। তখন আমি বললাম যে কেন অর্ধেক, না আমি কেমন চলবো? অর্থাৎ তারা আসলে ভদ্র ভাষায় বলছে যে আপনি চলে যাও। তো উনি বলছেন যে আপনার হ্যান্ডস যিনি আছেন ওনাকে দিয়ে আমাদের মানে চলতেছে আর কি। সুতরাং এভাবে আমাকে বললো আর কি। তো ওই অর্ধেক বেতন আমি 1 বছর চাকরি করেছি। করার পরে
ওই যে ইন্স্যুরেন্স ভেঙেছি কারণ এতদিন মোটামুটি ইন্স্যুরেন্সটা চালানো যাচ্ছিল, এখন ওইটাও চালাতে পারছি না, কারণ আমি অর্ধেক বেতনে 1 বছর চাকরি করছি, আমি কোত্থেকে এটা করবো? তো এখন যখন এই অবস্থা, এরও বেশ কিছুদিন আগে থেকে আমি মানে এই ডিসিশন নেওয়ার আরও বেশ কিছুদিন আগে থেকে আমার অনেকেই আমাকে বলছিলেন যে আপনি ঢাকায় চলে যান, কিংবা ঢাকায় যারা আমার পরিচিত জনেরা আছে অনেকেই তো চট্টগ্রাম থেকে এসে ডিরেকশন দিচ্ছে বা অ্যাসিস্ট্যান্সি করছে, তারাও বলছেন যে আপনি ঢাকা থেকে ঢাকায় চলে আসেন। তো যখন এই অবস্থা চাকরি বাকরির এবং আর্থিক অবস্থা, তখন ভাবলাম যে আচ্ছা দেখি তো, মানে ঢাকায় এসে কোথায় কি করবেন কোনো কিছু ঠিক নাই, ঢাকায় পাড়া দিচ্ছেন। পাড়া দিয়ে নাই, দেখি মানে মাথায় তখন ঢুকলো আর কি, এতদিন ঢুকে নাই, এর গত 10 বছর ধরে অনেকের কাছ থেকে এটা শুনছিলাম, এটা ঢুকে নাই। তো এখন এসে যখন আর্থিক অবস্থা ওই যে তাকে ধাক্কা দিছে কে যে জিজ্ঞেস করলো, তো আমাকে আসলে ধাক্কা দিছে আর কি। তখন আমি চিন্তা করলাম যে ইন্স্যুরেন্সটাও চালাতে পারতেছি না, তাহলে এটা ভেঙে ফেলি, দেখি একটা কিছু করা যায় কিনা। আচ্ছা, এর ভিতরে আমার এক ছোট ভাই, ও ডিরেক্টর, হাবিব শাকিল, তো তাকে ফোন করে বললাম যে এখন তো আমি আসতে চাচ্ছি, মানে ও আমাকে অনেকদিন ধরে বলতেছিল। তখন সে বললো যে তাহলে আপনি চলে আসেন, আগামী 2 বছর আপনার থাকা খাওয়া আমার। ওরে বাবা, তাহলে এটা ও আমার সন্তান আর কি, হি নোজ অ্যাবাউট ইউ, তার মানে ও কনফিডেন্ট ছিল আপনার উপর। জি। তার আগ পর্যন্ত আপনি তেমন অর্থে বোধহয় টেলিভিশনে কাজ করেননি? না, আমি এর আগে আমি ঢাকায় আসার আগে আমি 2 কি 3টা টেলিভিশন নাটকে কাজ করেছি, তার মধ্যে প্রথম 2টা রিলিজ হয়নি। একটা সিনেমায় কাজ করেছি ওয়াহিদ তারিকের, সে একজন ভালো ডিরেক্টর। হ্যাঁ, তো সিনেমাটা রিলিজ হয়েছে? না, ওটা রিলিজ হয়নি, ওটা 14 সালের ঘটনা, আজকে প্রায় 10 বছর আর কি। তো ওখানে অভিনয় করেছি। তারপরে আর কয়েকটা শর্ট ফিল্মে কাজ করেছি, চিরগঙ্গের সব কিছুই, প্রায় 5-6টা শর্ট ফিল্মে কাজ করেছি। এটা হচ্ছে যে এক ধরনের পুঁজির মতো ছিল আর কি। আর ছিল অল্প কিছু শুভাকাঙ্ক্ষী যারা ইন্সপায়ার করতেন প্রতিনিয়ত। জি। তো আপনি ঢাকায় আসলেন ওনার কথা শুনে? তারপরে আসলাম, আসার পরে হচ্ছে যে এই জার্নিটা শুরু হলো। এই জার্নির একেবারে শুরু থেকে আমি শুনতে চাই, ঢাকায় আসার পরের গল্প। জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে সময় যে কত গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বলি সময়ের কথা, আমি এই জিনিসটা উপলব্ধি করলাম। আমি যখন ঢাকায় আসলাম, শাকিলের ওখানে উঠলাম, তো ওখানে ওঠে দিন যায়। শাকিল বলে যে আপনি শুয়ে থাকেন, আপনি ঘুমান। তারপরে কিছুদিন পর তো অস্থির লাগে, কি করবো, একটা চাকরি বাকরি করতাম। বাচ্চা কাচ্চা হয়ে গেছে নিশ্চিত? হ্যাঁ, আমার মেয়ে তখন হচ্ছে যে প্রাইমারি পাস করেছে আর কি, তখন ক্লাস 6-এ। ওকে। হ্যাঁ, আর ছেলে হচ্ছে আরেকটু ছোট। তো এর আগে সাহস পাচ্ছিলাম না, কিন্তু ততদিনে আরেকটা সাহস পেয়েছে, এবং ফ্যামিলির একটা সাহস আছে না, কারণ ততদিন ধরে আমি লক্ষ্য করলাম যে আমার স্ত্রী মোটামুটি সংসারটা চালাতে পারছে, সেই বাজার করে, সেই স্কুলে নিয়ে যাচ্ছে, মানে সব কিছু সে কন্ট্রোল করতে পারছে, এরকম একটা সাহস আমার আসলো। তারপরে এখানে আসলাম, আসার পরে যখন অস্থির লাগে তখন শাকিল বললো যে অস্থিরতার কিছু না, আপনি শুয়ে থাকেন। আমার বন্ধু ওয়াহিদ তারেক, যে ওই যে আলগানুঙ্গের ডিরেক্টর, তাকে মাঝে মাঝে ফোন করি, সে বললো যে তুই থাক, কারণ এটা তো আসলে হুট করে হয় না, তারা তো আগে এসে তারা তো জানে বিষয়টা, কিন্তু আমি তো জানি না। তাই আমাকে এভাবে তারা একটু সান্ত্বনা দিচ্ছে বা দিয়ে রাখছে। এর ভিতরে শাকিল প্রায় কিছুদিন পরে, আমি আসার 2-3 মাস পরে একটা নাটক করলো, ওখানে আমি একটা ক্যারেক্টার করলাম, ওখানে তার সাথে আছি, এভাবে চলছে। হঠাৎ দেখলাম যে কিছুদিন পরে ওখানে একটা মেয়ে আসে, কস্টিউম ডিজাইনার, ওর নাম নরিন ফেরদৌস। তার হাজব্যান্ডও কস্টিউম ডিজাইনার, ইমন খন্দকার। তো নরিনের সাথে দেখলাম শাকিলের জন্য মাঝে মাঝে তরকারিটা নিয়ে আসে, এটা নিয়ে আসে, মানে সে কাছেই থাকে আর কি, তার শ্বশুরবাড়ির কাছেই। তো এভাবে নরিনের সাথে আমার একটা ভাব হয়ে গেল। কিছুদিন পরে নরিন দেখলাম যে শাকিলের এখানে একটা রুম সাবলেট নিল, যে তার কস্টিউমগুলো রাখবে, সে তো ওখানে থাকে, এখানে সে তো শ্বশুরবাড়িতে থাকে, এখানে তার একটা কস্টিউম একটা রুম বানালো আর কি। তারপর তারও কিছুদিন পরে, অর্থাৎ প্রায় 4-5 মাস পরে শাকিল এখান থেকে চলে যাবে, কারণ শাকিল এতদিন ধরে, বিগত প্রায় 10-12 বছর ধরে সে ফ্যামিলির বাইরে, মানে যখন ইউনিভার্সিটিতে পড়তো তখন হলে থাকতো, পরবর্তীতে ওখান থেকে বের হয়ে এসে তার প্রফেশনাল কাজ করছে, একলা থাকে, তার ফ্যামিলির বাবা মা এক জায়গায় থাকে এরকম, কিন্তু তখন তারা সবাই একসাথে থাকবে এরকম একটা সিদ্ধান্ত নিল শাকিলের ফ্যামিলি, তার বাবা মা এবং পরিজন, অর্থাৎ শাকিল চলে যাচ্ছে। এবং শাকিল টেনশনে পড়ে গেছে, আমাকে কি করবে, কারণ আমাকে একটা সাহস দিয়ে সে ওখান থেকে আনছে। তখন সে আমার জন্য একটু খোঁজখবর রাখা শুরু করলো যে কি করা যায়। তো এর ভিতরে নরিন করছে কি, পুরো বাসাটা নিয়ে নিছে, মানে ওর কাজকর্ম একটু বাড়ছে, এই জন্য নরিন পুরো বাসাটা নিয়ে নিছে। তো আমাকে নরিন বলতেছে, নাসির ভাই আপনি কোথায় যাবেন, আমার এখান থেকে কেউ থাকবে না, আমি তো থাকি ওখানে, এটা আমার অফিস, আপনি এখানে থেকে যান। তখন শাকিল চলে গেল, যাওয়ার আগে তার খাটটা রেখে গেল, তার ফ্যানটা রেখে গেল, আর আমি এখানে আরও 2 বছর থেকে গেলাম। কত সালের গল্প এটা? এটা হচ্ছে 2016 সালের গল্প। 2016 আমি জানুয়ারিতে আসলাম, আর 3-4 মাস 5 মাস পরে 4-5 মাস পরে শাকিল চলে গেল, নরিন এখানে ঢুকে গেল, আমি এখানে থেকে গেলাম। তখন আপনি জানেন না আপনার ফিউচার কি দাঁড়াচ্ছে? জানি না।
তাহলে প্রায় 2.5 বছর এটা এখানে থেকে গেলাম। 2.5 বছর তো একটা সাহস হয় মানুষের। 2.5 বছর ওই 6 মাসও মোটামুটি হয়েছিল, কিন্তু এরপরও একটু, আর চট্টগ্রামের মানুষ হচ্ছে খুব ঘর কোনো স্বভাবের, আর ব্যক্তিগতভাবে আমি একটু ভীত স্বভাবের। আর যেহেতু আমি সবার ছোট, আমার ভাই বোনদের আদরে বড় হয়েছি, আমি আসলে কোনো কিছু একটু জটিলতা দেখলে আমি নার্ভাস হয়ে যাই, যেটা এখনো প্রফেশনাল কাজেও হই। যে আমি ওই জন্য আমার টিমমেটদেরকে বলি যে ভাই আমাকে শুধু যেটা করতে আসছি ওটা করতে দিবা, আমি এক্সট্রা প্রেশার দিও না, নিতে পারি না। আর আমাকে 5 স্টার হোটেলে রাখতে হবে না, কিন্তু ওয়ার্কিং যে কমফোর্টটা ওটা দিও, ওটা দিও। তো এখানেও আর কি তখন থেকে গেলাম। তখন আমি দেখলাম যে আমি যে যখন আসছি ওটা যদি 3 মাস পরে হতো, 4 মাস পরে হতো, আমি আর আসতে পারতাম না। এটা আসতে পারতাম না, এটা আমি জানি। শাকিলের উপর যে সাহসটা রেখে আমি আসছি ওটা পারতাম না। তাহলে সময় খুব গুরুত্বপূর্ণ, ওটা হচ্ছে আমি তখন ওগুলো উপলব্ধি করলাম। প্রথমে স্পার্কিং এর জায়গাটা আসতে চাই, যেটাতে আপনার কাজ হলো এবং আপনি কাজে ঢুকে গেলেন। আচ্ছা, এটা বলছি আপনাকে, এর আগে একটু কথা বলি। আমি যেমন 16 সালটা আমার গেল মোটামুটি, ওই যে ইন্স্যুরেন্স ভেঙেছিলাম বললাম, ওগুলা দিয়ে আমার সংসার বলেন, এখানে বলেন, মোটামুটি চলে যাচ্ছে। আর এখানে আমার বন্ধুও আছে কিছু, কারো কাছে যাই না, কারোর সাথে কথা বলি না, বন্ধুদেরকে জানাই না, অনেকে জানে না যে আমি এখানে আসছি। কারণ আমি তো আসলে এমন একটা অবস্থার মধ্যে আছি, আমি কি বলবো, কি করব, কেন আসছি। আমার এক বন্ধু আমাকে এখানে আসার পরে যখন দেখলো, বললো তুই 20 বছর আগে ফিরে গেলি, অর্থাৎ ম্যাচ লাইফে, যেটা কলেজে ফেলে আসছি। আসলে তো কথাটা সত্য, কিন্তু আমার তো কোনো উপায় নাই। ওই যে বললাম, কেউ একজন ধাক্কা দিয়ে নিয়ে আসছে, এরকম একটা বিষয় আর কি। ফ্রাস্ট্রেটেড হতেন না, ডিপ্রেশন? হ্যাঁ, অবশ্যই হতাম। যখন হতাম তখন হচ্ছে যে কয়েকটা বন্ধুকে ফোন করতাম, বললো যে থাক, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আর ফ্রাস্ট্রেশনের কথা যেটা বললেন, এটা আসলে অনেক আগে থেকে আমি সচেতন থাকতাম একটু। আমি পারি না আর কি অনেকক্ষণ ধরে এই ফ্রাস্ট্রেশন বা দুঃখবোধ নিয়ে ডুবে থাকতে। আমি ধুম করে অন্য জায়গায় চলে যাই, হয়তো কোনো একটা আড্ডায় চলে গেলাম, বা আমার ছোটো ভাই অনেক আছে। আমি আমার ব্যাচমেট বা আমার বয়সীদের চাইতে আমার মেলামেশা ম্যাক্সিমাম হচ্ছে যাদের সাথে তাদের বয়স মনে করেন আমার থেকে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর জুনিয়র। ওদের কাছে চলে যেতাম, আমি মোটামুটি একটু শান্ত হয়ে আবার চলে আসতাম। এভাবে চলছে আর কি। পেট হয়তো খালি, কিন্তু ফুর্তিটা আছে, এই ফুর্তিটা ছিল সবসময়, বা আমি রাখার চেষ্টা করি এখন সচেতনভাবে। তো এভাবে চলছিল। 16 সালটার পরে 17 সালে এসে আমি প্রচণ্ড অর্ধাভাবে পড়ে গেলাম। অর্থাৎ একদিনের কথা আমার মনে আছে, এটা সম্ভবত 17 মার্চ হতে পারে, আমার এক্সাক্ট মনে নেই। আমার মার্চের মনে করেন তখন 31 তারিখে, মাস শেষ তো, হয়তো 27-28 এরকম একটা সময়ের মধ্যে আমার সামনের আমার ঘর খরচের কোনো টাকা নেই বাড়িতে। তখন অনেকের কাছে লোন চাইলাম, পাচ্ছি না কোথাও, স্বাভাবিকভাবে। ওই মুহূর্তে আমার কাছেও লোন চাইলে তো কেউ পাইতো না, ওরকম একটা বিষয় আর কি। ওটা আমি মেনে নিছি যে হ্যাঁ, ওর কাছে নাই আসলে। তো এই অবস্থার মধ্যে যখন দিন যাচ্ছিল আমার, তখন আমার এক ঘনিষ্ঠ বন্ধু, আমার বন্ধু ইকরাম, সে আমাকে বললো যে তুই চিন্তা করিস না, দেখি কি করা যায় বলে সে কিছু ফান্ড ক্রিয়েট করলো আমার বন্ধুদের মধ্যে। আমাকে না রেখে অন্যদেরকে দিয়ে হয়তো একটা মেসেঞ্জার গ্রুপ টুপ খুলে খুব ঘনিষ্ঠ যাদেরকে নক করার, তার বললো যে তুই মোটামুটি চলতে পারবে, টেনশন করিস না। তো ওভাবে মোটামুটি চললাম 17 পর্যন্ত আর কি। এরপরে 18-র 1 তারিখ এসে আমার কাছে একটা কল আসলো দুরন্ত টিভি থেকে, ভয়েস আর্টিস্ট হিসাবে, যেখানে আমি কিছুদিন আগে দিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম, বা আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল, অডিশন নেওয়া হয়েছিল। তো ওখানে আমি টিকলাম, এবং আমার 1 তারিখে একটা কল আসলো 2018-র 1 তারিখে, জানুয়ারি মাসের। তখন আমি ওখানে কাজ শুরু করলাম। ওখানে মনে করেন 5 দিন কাজ করলে দেখা যাচ্ছে 10,000 টাকা পাওয়া যায়। 10,000 টাকা প্লাস আমি যদি অন্য জায়গায় 2টা কাজ করি কিছু টাকা পাওয়া যায়। মোটামুটি এটা দিয়ে মানে সচ্ছলতার প্রাথমিক যে বিষয়টা বলে আর কি, ওটা একটু একটু আসা শুরু হলো। তারপরে মোটামুটি একটু আর্থিক যেটা আমার প্রতিনিয়ত টেনশনে থাকতাম যে সামনের মাসটা কীভাবে চলবো, ওটা একটু কমলো আর কি। তারপরে এভাবে চলছিল। আর কাজ আমি আমার মতোই করছিলাম, যেহেতু আমার মতো করছিলাম বলতে যে কাজটাই পাচ্ছি ওটাই করছি, বিষয়টা ওরকম নয় আর কি। হ্যাঁ, অনেক জায়গার মধ্যে যেখানে আমি মনের দিক থেকে বা কোনো দিক থেকে সায় পাচ্ছি না, ওটা করি নাই, যদিও তখনও আমি অভাবে আছি। তো তারপর এভাবে চলতে এবং আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি একদম শুরু থেকেই। আমি যেহেতু আমাকে কেউ না চিনলেও আমাকে তো ওরা চিনে। এই যে বললাম, আমার কিছু ছোট ভাই এখানে কাজ করে, যারা আমি ঢাকায় আসার আরও আগে থেকেই অন্য অনেককে আমার কথা বলেছে। এটা আমি অনেক পরে এসে জানতে পেরেছি আর কি। তো এভাবে মানে কাজ যেগুলো করছিলাম ওগুলো ওরকম ভালো ডিরেক্টরের সংস্পর্শে যাওয়ার সুযোগ হচ্ছে। হয়তো ক্যারেক্টারটা বড় না, কিন্তু ডিরেক্টরটা ভালো। তাহলে ডিরেক্টরটা যদি ভালো হয়ে থাকে, উনি যদি কোনো কিছু নোটিস করে থাকেন, উনি হয়তো ওনার পরবর্তী কাজে ডাকছেন আমাকে। এভাবে এগুলো ছোট বীজ বপন চলছিল আর কি। হয়তো ছোট ক্যারেক্টার, ছোট কাজ, কোনো বিষয় নয়, হয়তো উপস্থিতি
43 মিনিটের একটা টেলিফিল্মে হয়তো আমার উপস্থিতি হচ্ছে 1 মিনিটের, কিন্তু ওই ডিরেক্টরটা তো আমাকে মাথায় রেখেছে। রাইট। এভাবে যাচ্ছিল, কিন্তু কাজগুলো ভালো ভালো হচ্ছিল, মানে টোটাল কাজের কথা বলছি, এমন নয় যে শুধু আমার অংশটা, টোটাল কাজটা ওরকম ভালো কাজের সাথে আমি ইনভলভ হতে পেরেছি। এরকম যেতে যেতে তারপরে কিছু, এবং প্রথম যে বছর আমি ঢাকায় এসেছি 16 সালে, ওই বছর আমি সিনেমায় কাজ করেছি, তকির ভাইয়ের সাথে কাজ করেছি হালদায়, তারপরে নোনা পানি নামের একটা সিনেমা করেছি। এগুলা মানে এমন নয় যে হয়তো দেরিতে কাজ করছি, কিন্তু যেগুলো করছি ওগুলো কিন্তু ইনভলভ হচ্ছে এবং ওগুলো স্ক্রিপ্টও ভালো, ডিরেক্টর ভালো, এরকম সংস্পর্শে যাচ্ছিলাম। এরকম যেতে যেতে যেটা আপনি বলেন যে কোনটা একটু মাস পিপল প্রথম দিকে জানলো, সেটা যদি বলতে চাই তাহলে হতে পারে যেটা মহানগর, আশফাক নিপুণ। রাইট। মহানগরে এসে তখন ওটা যেহেতু অনেক মানুষ দেখেছে এবং চরিত্রটাও ভালো লেগেছে, কারণ এখানে সবগুলো হচ্ছে যে খুব হাইপার ক্যারেক্টার, ওখানে শুধু একমাত্র রিল্যাক্স ক্যারেক্টার হচ্ছে ওটাই, যার কারণে ওটা একটু ভালো লেগেছে। এর পরবর্তীতে তাকদির করলাম শাকির সাথে। কিন্তু আপনি রিল্যাক্সের কথাও যদি বলেন, এখানে আমি একটা মুন্সিয়ানা দেখেছি যে এত ছোট টাইম, খুব বেশি বড় টাইমও কিন্তু ছিল না জেলখানার ভিতরে, বা জেলখানার ভিতরেই তো পুরো সময়টুকু আপনার এত অনন্য অসাধারণভাবে ফুটায় তুললেন আপনি, যে ওটুকু মানুষের মনে গেঁথে গেল। ওখানে মেইন স্ট্রিম যারা আছে, বিশেষ করে মোশাররফ করিমের এন্ট্রিতে যারা সব পুলিশ অফিসার বা আরও যারা ওখানে যারা অভিনয় করেছিলেন, তাদের একটা সুনির্দিষ্ট রোল ছিল। আপনি কোথা থেকে এসছেন, কোথায় যাবেন, কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু মানে খুব চমৎকার অভিনয় করলেন। আপনি কি বুঝতে পারলেন যে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে, নাকি এটাও আপনার জাস্ট রুটির জন্যই কাজটা নেওয়া? না, আমি ওইটা বুঝতে পারিনি। পারিনি। আর আমি সবসময় একবার সত্যি কথা বলছি, আমি সবসময় আমার ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করেছি, যাদের সংস্পর্শে গিয়েছি, তাদেরকে আমি এই ক্রেডিটটা দিই এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এটা আসলে যেমন আশফাক নিপুণ, ও আমাকে ওই রিল্যাক্সটা দিয়েছে বলে আসলে আমি ঠিকমতো কাজটা করতে পেরেছি। কিরকম রিল্যাক্সটা দিয়েছে আপনাকে বলি আমি। আমার যে অংশটা আপনি দেখেছেন, আমি এটা অন্য অনেক ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকেও জিজ্ঞেস করেছি যে আমার কয়দিন লাগতে পারে এই অংশটা করতে, মানে কয়দিন আমাকে প্রয়োজন হতে পারে ওনাদের। তোরা বলো যে একদিন হয়ে যাওয়ার কথা, তবে 2 দিন, সর্বোচ্চ 3 দিন। আপনার যে অংশটা ওটার জন্য সর্বোচ্চ ধরলাম যে 3 দিন। তো আমি বললাম যে আমি ওখানে 15 দিন ছিলাম। 15 দিন ছিলাম বলতে আমাকে ডিরেক্টর 2 দিন পরে জিজ্ঞেস করছে যে নাসির ভাই কেমন লাগছে? আমার যে হ্যাঁ ভালো। বলতে তাহলে আপনি পিকনিক করেন কেমন? আমি যে আচ্ছা ঠিক আছে। আমাকে যে একদম রিল্যাক্স করে দিল। এরপর আমি মাঠের মধ্যে ঘুরি, বাজারে গিয়ে দই খাই, আমি আর বাসার খায়রুল বাসারও ছিল, তো মানে বিন্দাস থাকি যেটাকে বলে আর কি। উনি আসলে তৈরি করে নিয়েছেন, ব্রেন গেমটা উনি করেছে যে কোথায় দিতে হবে। তো ওই জন্য আমি ডিরেক্টরদেরকে আমি সবসময় জিনিসটা দিই। এটা তো আসলে আমি তো কোনো, যেমন যে চরিত্র বলেন না, নাগু বলেন বা যে চরিত্রগুলো করেছি আর কি, হাওয়ার কথা যদি হাওয়া যদি নাগু বলেন বা যে চরিত্রগুলো করেছি, ওগুলো তো আমি তো ওগুলোকে চিনি না চরিত্রগুলোকে। এই চরিত্রগুলো চেনা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর। তো ওনাদের মাথায় হচ্ছে যে 100% আছে, আমার মাথায় আসলে কিছুই নেই। বাট আপনি অ্যাডাপ্ট করেন কিভাবে? আলাপ করতে স্ক্রিপ্ট পড়তে হয়তো ডিরেক্টর আমাকে কিছু দিচ্ছে, আমি কিছু নিচ্ছি, এরকম করে ডিরেক্টর আমাকে ঠিক করে দিচ্ছে যে আপনি এভাবে হেঁটে যান এদিকে, ওটা করেন না, আচ্ছা ওইটা করেন, এরকম করে উনিই করে দিচ্ছে। এরপরে হয়তো আমি 2টা অলংকার যোগ করছি, বা অভিনেত্রী হয়তো 2টা অলংকার যোগ করছে, কিন্তু এটা তো টোটাল ডিরেক্টরটার উপরে। তো ডিরেক্টর, আমি মনে করি ডিরেক্টরের উপরে আমি যত বেশি নিজেকে সময় দিতে পারবো, তত ডিরেক্টর আমার ভেতর থেকে ওই জিনিসটা বের করে নিতে পারবেন। কারণ উনি অভিনেতার কথা যদি বলেন, উনি অভিনেতা কিন্তু এমন নয় যে 19 আর 80 ডিফারেন্স, মানে যারা কাজ করছে বা করেন আর কি, হয়তো অল্প কিছু ডিফারেন্স। এটা বের করে নেওয়ার দায়িত্ব বা বের করে নেওয়ার মুন্সিয়ানা হচ্ছে ডিরেক্টরদের। খেলার মতোই মনে হয় আমার কাছে। যেমন মেসি অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু যে কোচটা খেলাচ্ছে তাকে সে কোন পজিশনে দিলে মানে গ্রাফটা আসলে মেসি যেটা কোনটা ভালো হবে সেটা সে ভালো বোঝে। ডেফিনেটলি এগ্রিড। তো এই কাজ করতে করতেই মোটামুটি একটু বেশি খল চরিত্রের দিকে বোধহয় মানুষজন আপনাকে বেশি চিনছে। খল বলেন বা নেগেটিভ ক্যারেক্টার যেটা বলেন, সেটা ওটা আমাকে ওরকম করে ইয়ে করে না। আমি মনে করি যে যেটা করছিল ঠিক মতো করি, আর হ্যাঁ ওই চুজটা আমি করি। যেমন আমি যদি দেখি যে বেশি খল হয়ে যাচ্ছে, তখন হয়তো এদিকে একটু ব্রেক দেই, বা খল টাইপের অনেকগুলো স্ক্রিপ্ট আসলে আমি ওভাবে নেই না আর কি, যে সিমিলার ক্যারেক্টার যেগুলো করা হয়েছে আগে সেই ধরনের ক্যারেক্টার যদি হয়। খলের মধ্যেও ডিফারেন্স আছে। খল মানে একটা মানুষ খারাপ মানে সবকিছু খারাপ না, কিন্তু মানে একটা মানুষের মধ্যে তো অনেক কিছুই থাকে, মেসেজ দেওয়ার মতো অনেক কিছু। এখন আমি যে ক্যারেক্টারগুলো করেছি, খল হোক সমস্যা কোথায়, কিন্তু সিমিলার ক্যারেক্টার যদি হয় তাহলে হয়তো বা আমি একটু বিবেচনা করি। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনার ক্যারিয়ারের অনন্য একটা মানে অর্জন আমি বলবো, মাইসেলফ অ্যালান স্বপন।
আলোচনা, সমালোচনা, জনপ্রিয়তা এবং কাজের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। এটা আমার খুব পছন্দের একটা কাজ এবং ভালো একটা কাজ, শুধু আমার জন্য না, আমার পুরো টিমটার জন্য। মানে মাইসেলফ অ্যালেন স্বপনের যে টিমটা, এই টিমটার জন্য, এই টিমটার প্রতি আমি সবসময় কৃতজ্ঞ। পাশাপাশি চরকি, শিহাব শাহিন, মানে যারা এইটার সাথে ইনভলভ আর কি, এবং কো অ্যাক্টর যারা আছেন। তো এটা শিহাব শাহিন অসাধারণ একজন ডিরেক্টর, কোনো সন্দেহ নেই। এবং যেমন মাইসেলফ অ্যালেন স্বপনের আগে আমরা করেছি সিন্ডিকেটের মধ্যে আমার উপস্থিতি খুব কম। ওখানে আমাকে মূল হয়তো বা 2টা সিন আছে, এর আগে টুকটাক দেখা যায় এরকম আর কি। কিন্তু উনি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্টটা এমনভাবে বলেছেন, এবারে কোথায় পর্বটা শেষ হচ্ছে, কোত্থেকে শুরু হচ্ছে, এমনভাবে বলেছেন যেন আমি দেখতে পাচ্ছিলাম। 3-4 ঘন্টা সময় নিয়ে ওনার বাসায় উনি আমাকে স্ক্রিপ্টটা বলেছেন। এটা কি অ্যালেন স্বপন না না, সিন্ডিকেটের কথা বলছি। তারপরে তাহলে ছোট ক্যারেক্টার, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো, মানে এমনভাবে তার বয়ানটা আর কি। এরপরে তো ওটা চলে গেল। এরপর আমরা আরও প্রায় বছর 2 পরেও সম্ভবত অ্যালেন স্বপনটা করলাম। তো করে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছে, এটা যার কারণে কাজটা করতে সুবিধা হয়েছে। আর মিথিলার কথা যেটা বললাম, সে অসাধারণ একজন কোঅ্যাক্টর। মানে আমি সত্যিকার অর্থে আমি অতটুকু পাবো আশা করি নাই। আর আমার আরেকটা ভয় কাজ করছিল, এর আগে আমি একটা কাজ করেছিলাম, যে কোনো একটা কাজ, সেখানে আমার যে কোঅ্যাক্টরটা ছিল, তো আমি ওই ধরনের সহযোগিতা পাই নাই আর কি। সবার কাছ থেকে তো আর সব ধরনের পাওয়া যায় না। যেমন আমি যে কাজটা করতে আসছি, আমি তো স্ক্রিপ্ট পড়ে আসছি, এটাই করব। কিন্তু আমি যদি সেটে গিয়ে বলি যে না আমি এটা এভাবে করবো না বা ওইটাভাবে করতে পারবো না, তাহলে সমস্যা না। বললাম একটা সমস্যা এর আগে আমার হয়েছিল কোনো এক কোঅ্যাক্টরের সাথে, ওই জন্য আমি একটু ভয় ছিলাম। এবং শিহাব শাহিনকেও বলছিলাম যে ভাই এখন আমার এই ভয় লাগছে, কারণ এই রেফারেন্সও দিয়েছি যে এটার কারণে এই ভয়টা লাগছে, এখন মিথিলার সাথে আমার ডিরেক্ট কোঅ্যাক্টর। এটাই ফার্স্ট কাজ মিথিলার সঙ্গে আপনার? এর আগে আমার সাথে অনেক আগে একটা মিথিলার সাথে কাজ হয়েছিল, ওটা একটা সিরিজের মধ্যে মনে হয়, মানে তার সাথে আমার তেমন কিছু ছিল না ওটা। অর্থাৎ সে আমার কোঅ্যাক্টর হিসেবে ওরকম, তার সাথে এটাই প্রথম কাজ। তখন যখন মিথিলার সাথে দেখা হলো, রিহার্সাল করলাম, তখন দেখলাম যে না, ওই ভয়টা একটু একটু কমতে শুরু করলো। তারপর যখন শুটিংয়ে গেলাম, তখন দেখলাম যে খুবই দারুণ সে, মানে এই স্ক্রিপ্টে যা আছে তা করার জন্য সে একেবারে রেডি, একদম রেডি। তো সেটা আমাকে খুব সহযোগিতা করেছে আর কি কাজের ক্ষেত্রে। শি ওয়াজ ডেফিনেটলি বোল্ড, এবং খুবই বোল্ড একটা ক্যারেক্টার ছিল। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো সমালোচনা হলো, কিন্তু আমরা দেখলাম যে চরকিকে নিয়েও সেই সময়টাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের সমালোচনা হচ্ছে, বিশেষ করে ডায়ালগগুলো নিয়ে। যে মনে হচ্ছিল যে কিছু কিছু ডায়ালগ একটু অশ্লীল, অনেকেই বলার চেষ্টা করছেন, অশ্লীল ইঙ্গিতও ছিল। সো আপনার কি মনে হচ্ছিল যে সামহাও এটা নিয়ে খুব বেশি ক্রিটিসিজমের মুখোমুখি হবেন কি না? এটা আমার আসলে সত্যিকার অর্থে এটা আমার কখনো মাথায় থাকে না যে কি বলছে, কারণ আমি আমার জীবনে দেখলাম যে আশেপাশে যারাই যা কিছু বলে কিনা, শুধুমাত্র এই সেক্টরের কথা বলছে না, আপনার লাইফেও আপনি দেখবেন আশেপাশে মানুষ যা যা কিছু বলছে তার 80% কথা বাদ দিয়ে দিলে মনে হয় শান্তিতে থাকা যায়। ওই জন্য আমি অনেক আগে থেকে এই চর্চাটা করি, অত কিছু মাথায় রাখি না। কারণ সবার তো সব কিছু ভালো লাগবে না, আপনার সব কিছু সবার ভালো লাগবে না। কিন্তু আমি যেটা করছি এটা কতটুকু ঠিক করছি না করছি, এটা যদি আমি আমার জায়গায় ঠিক থাকি তাহলে যথেষ্ট বলে আমি মনে করি। তো যখন আমি অ্যালেন স্বপন স্ক্রিপ্ট পড়ছি, তখন আমার কাছে অশ্লীলতা কিছু লাগে না। কেন লাগে নাই? একটা মরনা যদি বলতো তাহলে লাগতো অশ্লীল। মনে করেন একজন সুফি সাধক এই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তখন এটা অশ্লীল লাগবে। কিন্তু একজন ড্রাগস ডিলার যার পথে ঘাটে কাজ কারবার, বন্দুক নিয়ে কাজ কারবার, মানে এইসব ডার্ক বিষয়গুলোর সাথে যে জড়িত, সে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে, সে ওখানে কখনো কোরআন তেলাওয়াত করবে না। বা ঠিক না ভাই? আমার যেটা মনে হয় আর কি। আমি এমনি ধর্মের বিষয়টা আনলাম এই কারণে, উদাহরণ দিতে গিয়ে বোঝানোর জন্য। মানে একজন সুফি সাধক মানুষ কখনো অ্যালেন স্বপনের মতো কথা বলবে না, যেরকম সেরকম অ্যালেন স্বপনও একজন সুফি মানুষের মতো কথাবার্তা বলবে না। সুতরাং ওটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আর যেটা অযৌক্তিক মনে হয় ওটা আমি করি না বা করবো না। কিংবা আমার ডিরেক্টরও আমাকে ওটা, যেমন এখানে অনেক কিছু আমাকে শিহাব শাহিন করতে দেয় নাই, পরবর্তী আমি দেখলাম যে হ্যাঁ এটা ঠিক হয়েছে, করতে দেয় নাই। কারণ আমি ওই মুহূর্তে আমি তো অনেক কিছু বলবো একজন অ্যাক্টর হিসেবে, এটা করব, উনি ওখান থেকে বেছে এটা করবা এটা করবো না, এটাই যেটা ডিরেক্টররা করে থাকেন আর কি। তো আমার কাছে অশ্লীল মনে হয় না। যেমন মনে করেন তুই একটা গান ছিল, ওটা নিয়ে অনেক সমালোচনা আমি শুনেছি, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে দেখেন এই গানটার মূল বক্তব্য হচ্ছে আমি একজন ডন, গ্রেট, আমার সাথে কেউ লাগতে আসবে না। মূল বিষয়টা হচ্ছে এটাই গানের। কিন্তু যেহেতু তৈ আছে, এখন তৈতে অনেকে মনে করছেন যে এটা অশ্লীল, বয়ম পাখিকে ডাকছে। বয়ম পাখি মানে
তার ওয়াইফ বা মিথিলা বা প্রেমিকা যাকে যেটা আদর করে যার ডাকে, অনেকে মনু ডাকে না এরকম, ওরকমই একটা বিষয়। এটা কি লোকাল কোন অ্যাকসেন্ট বোয়াম পাখি? বোয়াম পাখি হচ্ছে হ্যাঁ লোকাল। এটা হচ্ছে শিহাব ভাইয়েরই ছোটবেলার উনার ফ্রেন্ডের এক নানি নাকি আদর করে বোয়াম পাখি ডাকতেন, সো ওইটাকে উনি ইমপ্রোভাইজ ওটা করছেন। এখানে ইম্প্রোভাইজ করেছেন। আর তৈ তৈ করে ডাকার বিষয়টা আর কি। আর অশ্লীলতা এটা আসলে আপেক্ষিক বিষয় আমার কাছে সবসময় মনে হয় যে একজনের কাছে একটা অশ্লীল, আরেকজনের কাছে সেটা অশ্লীল। ডেফিনেটলি মাইসেলফ অ্যালেন স্বপন অনেক বড় একটা সাকসেসফুল কাজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। রিসেন্টলি আপনার হাতে কি কি কাজ আছে বা কেমন ব্যস্ততা? ব্যস্ততা ওরকম নাই সত্যিকার অর্থে, মানে ব্যস্ততা মানে আজকে এই সেটে আবার পরশুদিন গিয়ে এই সেটে, বা ওরকম কোনো ব্যস্ততা নাই। তো এখন একটা কাজে ইনভলভ হয়েছে যেটা একটু দীর্ঘ সময় ধরে চলবে, হয়তো 6-7 মাস। ওখানে সিজনাল কিছু ব্যাপার স্যাপার আছে, আর কিছু প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। প্রিপারেশন বলতে ভাষাগত ব্যাপার স্যাপার, কিছু অ্যাক্টিভিটিস শেখার ব্যাপার স্যাপার, এরকম কিছু আছে। মানে আপনি সবসময় চেষ্টা করেন দর্শকদেরকে এর পরের যে কাজটা দিবেন সেটার মধ্যে নতুন একজন মানুষকে যেন তারা খুঁজে পায়। জি, এইটাই আপনার নেশা? জি। এতটুকু সময় কথা বলে বুঝতে পেরেছি এটা ভালো, চ্যালেঞ্জিং, কিন্তু ওই যে অর্থনৈতিক যে টানাপোড়েনের যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম অনেকটা সময় জুড়ে, সেটার জন্য কতটুকু কমফোর্টেবল এই ধরনের ক্যারেক্টার? এই ধরনের আমি যেটা দেখলাম, আমি যখন খুব অভাবে ছিলাম তখন আমার ফ্যামিলি চলেছে। আবার এমন নয় যে একবেলা খেয়েছে আরেকবেলা খায়নি এরকম। হয়তো আমার ভাই 2টা মাছ নিয়ে গেছে তার বাসায়, একটা আমার বাসায় দিয়ে গেল, তাহলে খাচ্ছে তো। হয়তো আমরা তো অনেকগুলো ভাই, যে বললাম না আমাকে সন্তানের মতো দেখে, আরেকটা ভাই হয়তো 1 আঁটি শাক দিয়ে দিল, খাচ্ছে তো। মানে তখনকার কথা বলছি আর কি। তাহলে তখন চলেছে না, তাহলে তো এখন যেহেতু একটু সচ্ছলতা আছে তাহলে তো এখন তো চলতে পারছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এটা অনেকে হয়তো আধ্যাত্মিক কথাবার্তা বলে মনে করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়, মনে করেন আমার পকেটে 500 টাকা আছে, আমার চলতে আজকের দিনে চলতে 500 টাকা দরকার, 500 টাকা দরকার আজকের দিনে চলতে, কিন্তু আমার পকেটে 2500 টাকা আছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমি এখন আর কি দরকার, এই মুহূর্তে তো আর দরকার নাই। দরকার হবে আর একটু পরে করে হবে, কিন্তু যেখানে আমার 500 টাকা হলে চলে সেখানে 2500 টাকা আছে বা 2000 টাকা আছে, তাহলে 3 গুণ বেশি আছে তো। যেখানে একদম ছিল না সেখানে প্রয়োজনের চাইতে 3 গুণ বেশি আছে তো। তো এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই কথা। আত্মার ক্ষুধাটাই নিবারণ। তাহলে আমি এখন আর কোথায় যাব? এখন তার চেয়ে বরং আমার সাথে বসে কিছু গল্প করি, ওটা তো একটা আত্মার ক্ষুধা। বা আমার ফ্যামিলির সাথে একটু গল্প করি, বা আর মানে আমার যে কাজটা বা আমাদের যে কাজটা, এই কাজটার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় হচ্ছে নিজেকে শান্ত রাখা। মানে কোনো ধরনের ডিস্টার্ব না থাকা, এই যে কালকে আমার সংসার কেমন চলবে ওই ধরনের ডিস্টার্ব না থাকা, যে কোনো ধরনের ডিস্টার্ব না থাকা। তাহলে ওগুলো যদি না থাকে তাহলে আমি হয়তো ক্যারেক্টারটা নিয়ে ভাবতে পারবো। আর যদি কোনো কাজও না থাকে এখন মানে করার মতো ক্যারেক্টারের মতো, তাহলে অন্য কিছু ভাববো। মানে নিজেকে ফুর্তিতে রাখা, যত বেশি ফুর্তিতে রাখা যায়, কি এমনিতেও যে কোনো মানুষের ক্ষেত্রে মাথায় যত বেশি চিন্তা একটু কম রাখা যায়, তত মনে হয় অন্যান্য কিছু বা ভালো কোনো কিছু ঢোকার সম্ভাবনা বেশি থাকে আর কি। এখন আমি যদি আবর্জনা দিয়ে মাথাটা সবসময় আপনার সাথে অ্যাগ্রিড, এবং যতক্ষণ কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আপনি আপনার জায়গাটাকে একেবারে মানে ডিফাইন করে ফেলেছেন, যে আপনার জন্য এই দুনিয়াতে সবচেয়ে বেস্ট কি হবে আপনাকে দিয়ে সেটা আপনি বুঝতে পেরেছেন, এবং সেই জায়গাটায় আপনি কোনো কম্প্রোমাইজ করতে চান না। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় যে ভালো ভালো কাজ করতে চাই, বিষয়টা ওই চিন্তাটা ওরকম থাকে না। এখন চিন্তাটা হয়ে গেছে অন্যরকম, যাতে আপনি আমার পরবর্তী কাজটাকে দেখতে গিয়ে আপনার ভালো লাগে বা দর্শকের ভালো লাগে, যাতে আমার পরবর্তী কাজগুলো দেখতে গিয়ে খারাপ লাগা শুরু হয়ে না যায়। বা ওটা দেখেছি ক্রমাগত হয়তো একটা ভালো কাজ হবে, একটা খারাপ হবে, সেটা অন্য বিষয়, কিন্তু আমার এই কাজটা যেমন হয়েছে, এই কাজটা আরও ডান হয়েছে, এই কাজটা আরও ডান হয়েছে, এরকম যাতে না হয় আর কি। মোটামুটি যাতে থাকে, ওটা যাতে আমি আপনাকে দিতে পারি বা দর্শককে দিতে পারি, ওই চিন্তাটা একটু থাকে। নিশ্চয়ই। এবং যেই যুগে আমরা বসবাস করছি আজকে ওটিটি প্ল্যাটফর্মে, এবং যে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, সেখানে আমরা বিশ্বাস করি আপনার মতো যারা অভিনেতা আছেন তাদের একটা পৃষ্ঠপোষকতার সুযোগও তৈরি হয়েছে, এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের যারা অভিনয় করছেন, অভিনয় শিল্পকে নিজের সাথে ধারণ করে আছেন, তারা একসময় বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। নাসিরউদ্দিন খান, অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সঙ্গে সময় দিয়ে আমার তো ভালো লেগেছে, এবং আমি অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আমি অনেক কিছু শিখেছি, আমি তো আপনার প্রোগ্রাম দেখি। আর আপনি যেটা বললেন আমাদের অভিনেতা অভিনেত্রী বা আমাদের কাজের কথা, আমাদের কাজ এখন বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। জি, আমাদের অভিনেতা অভিনেত্রীরা বাইরের দেশে জাজ হিসেবে যাচ্ছে বড় বড় ফেস্টিভ্যালে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বিশাল। আমাদের ফিল্মগুলো কানে যাচ্ছে, আমাদের বিশ্বের বড় বড় যেগুলো সম্মানজনক ফেস্টিভ্যাল ওখানে যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের এখন যেসব জেনারেশন আসছে ইয়াং,
মানে পুরনোরা তো আছেন, ইয়াং যারা আছে ডিরেক্টর থেকে বলেন, পুরো সেক্টরটার মধ্যে আপনার কস্টিউমে বলেন বা মেকআপে বলেন, এবং প্রচুর নারী আসছেন। এটা অনেক বড় আমাদের, মানে অনেক বড় পাওয়া বলে আমি মনে করি আর কি। তো এটা আশা করি এটা ঘটতে থাকবে, যেটা ওয়ার্ল্ড হয়ে গেছে জিনিসটা। এটা আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নাই, কিন্তু এটা বিশ্বব্যাপী হয়ে গেছে। সুতরাং এটা একটা বিশাল সম্ভাবনার জায়গা। আমি সেই আরো সুন্দর জায়গায় পৌঁছাক, অবশ্যই শুভকামনা থাকছে। অনেক ধন্যবাদ আমাদেরকে। আপনি ভালো থাকবেন। নেক্সাস টিভিকে অনেক ধন্যবাদ। আপনারা সবসময় ভালো থাকবেন। জি, নাসিরউদ্দিন খান ছিলেন আমাদের সঙ্গে। আমরা চমৎকার একটা সময় কাটিয়েছি দর্শক, এবং যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আগামী শনিবার রাত 9টায় এই অনুষ্ঠানটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।